মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুবই মজার গল্প। গল্পের নাম পাত্রী। কে ও, শিবায় নাকি রে? জি আজ্ঞে, সিপাহি বটি। তা পাত্রী পছন্দ হলো? না জামাইদা, এটাও লাগসই নয়। দাঁত উঁচু। দাঁত উঁচু? তো কতটা উঁচু? মুখ বন্ধ হয় না? তা হয়। দেখ, আজকাল তো শুনি উঁচু দাঁতের বেশ কদর হয়েছে। ও তাই নাকি? হ্যাঁ, ফিল্ম আর সিরিয়ালে নাকি উঁচু দাঁতের বেশ কদর। তা আপনি তো ওসব দেখেন না, তো জানলেন কিভাবে? দেখার সময় কোথায় যে দেখবো? তবে হ্যাঁ, ওই ভট্টাচার্য ঠাকুরমশাই বলছিলেন বটে, অঘোর হে, হ্যাঁ, আজকাল তো উঁচু দাঁতের ছড়াছড়ি। ঠাকুরমশাই? হ্যাঁ, ঠাকুরমশাইকে দেখেছি বটে বার কয়েক, ওই নিউবাবুর বাড়িতে টিভির সামনে বসে ঘাড় কাত করে রোজ সন্ধ্যেবেলা তোফা ঘুম দেন। হ্যাঁ, ওই ফাঁকে ফাঁকে দেখেন আর কি। তা ঘরদোর কেমন দেখলি? আগে ওসব তো ভালো, পাকা একতলা, বাড়িতে টিউবওয়েল। দেখলাম বাড়ির হাতায় অন্তত সদেরেক সুপুরি গাছ, দুটি পুকুর, আমবাগান, জমি জিরে। তাহলে তো লাগিয়ে দিলে পারতিস। কিন্তু দাঁতে আটকায় যে, না হলে তো লাগিয়ে দিতাম। মেয়ের যেমন দাঁত উঁচু, আর তেমনি তোর আবার নাক উঁচু। বলি দামড়া, বয়সটা খেয়াল আছে? ৩৬ পেরোলি কিন্তু। দেখুন, আমার আর বিয়ে হওয়ার নয়। বিয়ে না হয় না হোক, কিন্তু যেমন তেমন একটা ধরে আনলে তো আমার হবে না। তুই তো বেশ ভাবিয়ে তুললি। আয়, বারান্দার চৌকিতে বসে একটু ভাবি। জ্যোৎস্না আজ খুব ফিনকি দিয়েছে। তা তোর সঙ্গে গিয়েছিল কে? গদাই, পবন আর মেসোমশাই। তা তারা কি বলে? মেসোমশাইয়ের কথা আর কবেন না, যাকে দেখে তাকেই পছন্দ। পবন আর গদাই বলল, না, চলবে না। ও, তাহলে ১১ নম্বরটা আউট? হ্যাঁ, জি আজ্ঞে। আচ্ছা, তোর ওই ১০ নম্বরটা যেন কি দোষ ছিল? সেটা তো আপনিই বাতিল করলেন, মনে নেই? ও তাই নাকি? ও হ্যাঁ, 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 মনে পড়েছে। ওই পাত্রীর ভৌম দোষ ছিল। বড় মুশকিলেই পড়া গেল রে। তোর মা, বাপ, দিদি সবাই যে তোর বিয়ের জন্য বড় পাগল হয়ে পড়েছে। জুৎসই পাত্রীই তো আর পাওয়া যাচ্ছে না। অথচ দেখ, এই রাস্তাঘাটে কত সুন্দরী মেয়ে ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপার বলতো? দেখেন জামাই দাদা, আমার মেয়ে ছেলে দেখার চোখও নাই, রোগও নাই। আমি কাজ কারবার নিয়ে ঝঞ্ঝাটে জড়িয়ে আছি। আপনারা সবাই ধরে পাকড়ে পড়লেন বলেই ঘাড় কাত করতে হয়েছে। তা বলি কি, এবার আপনারা আমাকে রেহাই দেন। পোষ কি রে ডাকাত? তোর বিয়ে দিতে না পারলে যে আমার অন্নজল বন্ধ হবে। দেখুন জামাইদা, এই ললাটের লিখন বলেও তো একটা কথা আছে। তা আমি ভেবে দেখলাম, এইভাবে মেয়ে দেখে বেড়ানোটাও তো ঠিক হচ্ছে না। মেয়েগুলোর তো একরকম অপমানই হচ্ছে। এটাও তো ঠিক না। আর এই বিয়ে হুল্লোড়ে আমার কাজ কারবারেও লোকসান হচ্ছে। বিশানগড়ে ইটভাটিতে গন্ডগোল, নেজাতের কারখানার ওভারহল করা দরকার, বৈদ্যপুরের বিস্তর পাওনা উসুল করা পড়ে আছে। তা বললে কি আর হয় রে পাগল? তোর বুড়ো বাপ মা যে তোর ভরসাতেই বেঁচে আছে। কাজ কারবারের জন্য ভয় নেই। ও দুদিনেই সামলে নিতে পারবি। আর কটা দিন থেকে যা। শনিবারে ওই বিষ্ণুপুরে মেয়েটাকে আবার দেখে নিলেই হয়। ও আপনারা দেখেন। আরে শুনেছি এই মেয়েটা বড়ই ভালো। দেখতে শুনতে সুন্দর, লেখাপড়া জানে। আর তার উপর নাকি ভারী বুদ্ধিমতী। বুদ্ধিমতী মেয়ে পাওয়াটা তো ভাগ্যের কথা, বল না? দেখুন জামাইদা, আমাকে ছেড়ে দেন। আমার কাজ কারবার একবার লাটে উঠে যাবে এরকম চলতে থাকলে। আচ্ছা শোন, একটা কথা কবি? কি কথা? চণ্ডীপুরের মেয়েটাকে তোর পছন্দ হলো না কেন? সেটা আমি বলেই দিয়েছি। না, তেমন ভেঙে তো বলিসনি। হ্যাঁ, আরো একটা কথা। বলেন।
তো মেসোমশাই দিন কয়েক আগে আমাকে বলেন, "শিবাই মেয়ে পছন্দ করবে কি? হ্যাঁ, ও তো কোনো মেয়ের দিকে তাকিয়েই দেখে না। হয় মাথা নিচু করে বসে থাকে, আর নইলে জানলার বাইরে তাকিয়ে মাঠঘাট, গাছপালা আর গরু-ছাগল দেখে।" তাই নাকি রে? কথাটা একবারে মিথ্যেও নয়। হ্যাঁ, বলিস কি রে? পাত্রী ফেলে গরু দেখিস? এ তোর কেমন স্বভাব বলতো? দাদা, এই মায়া মতিভ্রমকে যে আমি বড় ভয় পাই দাদা। আচ্ছা একটু বুঝিয়ে বলতো? খিজিরগঞ্জের লাল কমলকে মনে পড়ে? ওই যার কবিরাজি ওষুধের কারবার? হ্যাঁ, তা মনে থাকবে না কেন? লাল কমলের বাতের মালিশের তো খুব নাম। হ্যাঁ, হ্যাঁ, সেই। ওই লাল কমল হরিশ্চন্দ্রপুরে নিজের জন্য পাত্রী দেখতে গিয়ে ১ম দর্শনেই একবারে কাত হয়ে পড়ল। তেমন মেয়ে নাকি আর ভূভারতে নেই। বিয়ের পর রং-টং উঠে যাওয়ার পর বউয়ের চেহারা যা বেরোলো, হ্যাঁ, তা আর কহতব্য নয়। সে না হয় চেহারা ভগবানের দান বলে সে কথা নয় বাদই দিচ্ছি। কিন্তু মেয়েটার চোখে নাকি দয়া-মায়া ঝরে পড়ছিল, ঠোঁটে করুণার হাসি। আর বিয়ের পর সেসব খুঁজেই পাওয়া গেল না। ওই বজ্জাত মেয়ে ছেলেটা এখন লাল কমলের ঘাড়ে একেবারে মুষলের মতো চেপে বসে তার প্রাণ একবারে ছিবড়ে করে ছাড়ছে। দেখা হলেই লালু বড় কান্নাকাটি করে। ওইটিই বড় ভয় পাই দাদা। কার দিকে তাকিয়ে যে মতিভ্রম হয় সেটা বলা তো যায় না। তাই ওই তাকানোর বখারে আমি আর নেই। এ তো বড় গন্ডগোলের কথা রে শিবাই। তা না তাকিয়ে তুই বুঝবি কি করে? কার দাঁত উঁচু, কে টেরা, কে কালো বা কুৎসিত? আর তাকানোর দরকারটা কি? আর সবাই তো ড্যাব, ড্যাব করে দেখছে। তাই তো বলছি। আমার দেখা না দেখা সমান। আপনারা ধরে বেঁধে জুতে দিলে কিছু করার থাকবে না। কিন্তু বউ যদি বাড়িতে অশান্তি করে, তবে কিন্তু আপনাদের দায়িত্ব। হুম, এ তো বড় ভাবনায় ফেললি দেখছি। মনে হচ্ছে তোর বিয়ের মতলবই নেই। আর সে কথা তো কেউ কানেই তুলছে না। আমি তো বলে আসছি, এই সংসার ধর্ম আমার জন্য নয়। আচ্ছা তাই বললে কি হয় রে পাগলা? তোর বাবা-মা, দিদিরা যে আমাকে উস্তাম-কুস্তাম করে ছাড়ছে। বয়সের ছেলে, বিয়ে না দিলে যে বুড়ো বয়সে আধপাগলা হয়ে ঘুরে বেড়াবে। তা বিয়েতেই তোর এত আপত্তি কেন বলতো? ফকির, বৈরাগী, কাঙাল কে না বিয়ে করেছে বলতো? বয়স ধর্ম বলে তো একটা কথা আছে। আর তার উপর রোজগারপাতি ঠাকুরের ইচ্ছায় তো মন্দ করছিস না। কয়েক লাখ টাকার কারবার। তা এসবের বা বিলি ব্যবস্থা কি হবে বলতো? তোরটা খাবে কে? ও ১০ ভূতে লুটে খাবে। তাই বা মন্দ কি? আমার কাজটুকু আমি করে যাচ্ছি। ভবিষ্যতে কি হবে তা নিয়ে আমার মাথা ঘামানোর কি আছে? দেখ আমার সঙ্গে যখন তোর দিদির বিয়ে হয়, তখন তুই কতটুকুন ছিলি? মনে আছে? মাত্র ৫ বছর তোর বয়স তখন। সেই থেকে তোকে এত বড়টি হতে দেখলাম। কিন্তু তোর মতি-গতি যে ভালো বুঝতে পারি তা কিন্তু নয়। আর সব কথা খোলাসা করে বলিসও না। স্বভাব চাপা হলে অন্য সকলের খুব মুশকিল হয়। দেখুন জামাইদা, আমার মতি-গতি কিন্তু জটিল-কুটিল না। আসলে আমি বিয়ে ব্যাপারটায় তেমন আগ্রহ বোধ করি না। কাজ-কারবার নিয়ে মেতে থাকতেই ভালোবাসি। দাঁড়া, দাঁড়া। একটা কথা আমার হঠাৎ মনে পড়ল। কি কথা? আচ্ছা তোর শীতলকুচিতে একটা ঠেক ছিল না? ছিল তো। পানের বরজ করে বড়লোক হওয়ার বায় চেপেছিল মাথায়। হ্যাঁ, হ্যাঁ। বছর ২ চেষ্টাও তো করলি। আচ্ছা দেখুন ওসব পুরনো কথা তুলে কি হবে? না তখন কানাঘুষা শুনেছিলাম যে মহিতোষ রায় নামে এক ভদ্রলোকের মেয়ের সঙ্গে তোর নাকি একটা কি খটামুটি লেগেছিল? ঠিকই তো শুনেছিলেন। আচ্ছা ব্যাপারটা একটু খুলে বলবি? আচ্ছা হঠাৎ সেই বৃত্তান্ত শুনতে কেন চান বলুন তো? না সেই মেয়েটার সঙ্গে তো ঝগড়াটা কিসের? ও বাদ দেন। ও মেয়ে মানুষের সঙ্গে ঝগড়ায় গেলে মুশকিল। আমি তেমন রোখাচোখা মানুষও তো না। ঝগড়াটা কি নিয়ে? আচ্ছা সে তো সব চুকে-পুকে গেছে। আচ্ছা মনে করে দেখ তো, মেয়েটার নাম কি মাধবী রায়? হ্যাঁ, কিন্তু আপনাকে কে বলল? মাধবীর নাম তো আপনার জানার কথাই নয়। শীতলকুচির লক্ষ্মী ভান্ডার তো আমার কাছ থেকেই মাল নেয়। ও তাই নাকি? হ্যাঁ, আমাকে মাসে ১ বার ২ বার তো যেতেই হয়। আর গোরাচাঁদ সিংহ রায় শীতলকুচির মস্ত মহাজন।
লক্ষ্মী ভান্ডারের মালিক? সে আমি চিনি। আমি যার কাছ থেকে পানের বরজ কিনেছিলাম, সেই মহেশ রায়ের ভাইরা ভাই হলো গোরাচাঁদ। লক্ষ্মী ভান্ডারে তখন এমন ফলা অবস্থা ছিল না। হ্যাঁ, তা কথায়, কথায় আমি তোর কথা বলেছিলাম গোরাচাঁদকে। তখন গোরাই বলল, "তুই মাধবীর সঙ্গে কি একটা গন্ডগোলে শীতলকুচি ছেড়ে চলে এসেছিলি।" গন্ডগোলটা যে কিসের তা অবশ্য সে বলতে পারল না। সে বলার মতো কিছু নয়। আমি তো খুব বোকা ছিলাম। অভিজ্ঞতাও হয়নি। তাই অপমানটা হজম করে চলে আসতে হলো। তবে না, ওসব আমি আর মনে রাখিনি। যা হয়ে গেছে তা নিয়ে ভেবে কি হবে বলুন তো? আচ্ছা বলতো ঝগড়াটা কি নিয়ে? সেটা শুনলে তো হাসবেন। বলি দেখ না, বলতে বাধা বাধো ঠিকই। শত হলেও আপনি তো গুরুজন। ওসব কথা বলতে গেলে আবার কেঁচো খুঁড়তে সাপ বেরোবে। দেখ তোকে আমি সাঁতার কাটতে শিখিয়েছি। সাইকেল চড়তে শিখিয়েছি। আমার কাঁধেও চড়েছিস অনেকদিন। আমার কাছে তো লজ্জাটা কিসের? বয়সকালে যদি কিছু করেও ফেলে থাকিস, সেটা তো বয়সের ধর্ম। ও সকলেরই একটু আধটু এরকম বেপরোয়া ঘটনা ঘটেই থাকে। তাহলে শুনুন, শীতলকুচিতে আমি একটু কুসঙ্গে পড়ে যাই। সন্ন্যাসীচরণ প্রতিহারের বাড়িতে একখানা ঘর ভাড়া নিয়ে থাকি। ১ম চোটেই পানের বরজ থেকে বেশ কয়েক হাজার টাকা নাফা হয়েছিল। বয়স কম, হাতে খোলামখুচি মতো টাকা। বুঝতেই পারেন। তা তো পারি। কয়েকজন মশায়ের বন্ধু জুড়ে গেল। তারা আমাকে মদ-টদ খাওয়াতো। আমারও ফিকে মতো নেশার রং ধরে গেল। রোজই সন্ধ্যের পর আমার ঘরে ৫-৭ জন জুটে যেত। তাদের মধ্যে একজন ছিল অবনী ঘোষ। অবনীর চেহারা ভালো ছিল, পেটে বিদ্যেও ছিল, আবার উড়নচণ্ডীও ছিল। তবে সে একটু আলাদা রকমের ছিল। অন্যদের মতো আমার মশাইবি করত না। কিন্তু আমার পয়সায় নিয়মিত মদ খেত। কারণ তার পয়সা তো বিশেষ ছিল না। গন্ডগোলটা হলো এই অবনীকে নিয়েই। ও তাই নাকি? মাধবের সঙ্গে নাকি অবনীর বিয়ে সব ঠিকঠাক। সেসব আমার জানার কথাও তো নয়। কিন্তু একদিন সকালবেলায় আমি বড়জোর রওনা হচ্ছি। হঠাৎ ফর্সা চোখে চশমাওয়ালা একটা মেয়ে হাজির। আর সঙ্গে গাঁয়ে কয়েকজন মাতব্বর। ও তাদের মধ্যে কি ওই গোরাচাঁদও ছিল নাকি? না, না। তবে তার বাবা প্রতাপচাঁদ ছিল। তারা এসেই আমাকে মাতাল, বদমাশ, দুশ্চরিত্র আরো অনেক কথা বলে প্রচণ্ড চেঁচামেচি বাধিয়ে দিল। তাহলে তোকে মাধবী খেয়েই গালাগাল করছিল নাকি? তা তো বটেই। কি রাগ মেয়েটার! বলল, আমি নাকি গাঁয়ের ছেলেদের নেশা ভাঙ ধরাচ্ছি, ছেলেদের মোরালিটি নষ্ট করে দিচ্ছি, আরো কত কি! ভগবান জানেন। আমার মাতাল বন্ধুরা সবাই অভ্যস্ত মাতাল। আর তারাই আমাকে মদ-টদ খেতে শিখিয়ে নিয়ে তারপর আমার ঘাড় ভেঙে মদ খেত। কিন্তু আমার কথা কে আর কানে তুলে বলুন? ফটিক দাস নামে একটা গুন্ডা গোছের লোক তো আমাকে কয়েকটা চড়-চাপড়ও মেরেছিল। ভয়ে তখন তো আমি জবু-থবু। ও তারপর কি হলো? কি আর হবে? চারদিকে ভিড় জমে গেল। সবাই চিৎকার করছে। একমাত্র ওই সন্ন্যাসী প্রতিহারী আমার পক্ষ নিয়ে ২-৪ কথা বলেছিল। সে মাধবী কি বলল? যে অবনীকে শিববাবু মদ ধরিয়েছে একথা গাঁয়ের গাছও বিশ্বাস করবে না। অবনী তো ১৪ বছর বয়স থেকে মদ খায়, এ তো সবাই জানে। কিন্তু তার কথা কেউ কানেই তুলল না। তারপর আমার উপর হুকুম জারি হলো, গাঁ ছেড়ে চলে যেতে হবে। ও তুই কবুল করলি? না করে উপায় কি? আমি বাইরের লোক, উড়ে গিয়ে জুড়ে বসেছি। সহায় সম্বলতে কিছু নেই। তবে ঘটনা একটা উপকার কিন্তু হলো জামাইদা। সেদিন থেকে আজ অবধি আমার মদ আর ছুঁইনি। হ্যাঁ, দেখ সব ঘটনারই ভালো মন্দ দুটো দিকই থাকে রে। আচ্ছা তারপর বড়সা কি করলি? বিক্রি করলি নাকি? না, না। হ্যাঁ, ওখানেই তো আসল প্যাঁচ। তার মানে? খেটে খুঁটে ব্যবসাটা দাঁড় করানোয় সকলেরই চোখ টাটা ছিল। বড়সার দিকে তখন তো অনেকেরই নজর। ঘটনার পর মাসখানেক থেকে চেষ্টা করেছিলাম বিক্রির। কেউ কিনল না। বরং মাসখানেকের মাথায় আমাকে একরকম প্রাণের ভয় দেখেই তাড়ানো হলো। বড়সা শুনেছি মহিতোসরাই দখল করেছিল। আমি তারপর ওসব নিয়ে মাথা ঘামাইনি। তাহলে শেষ অবধি অবনী ঘোষের সঙ্গে মাধবীরের বিয়ে হয়েছিল কিনা তাও কোনো খবর নিসনি? আচ্ছা জামাইদা দেখুন, সেসব খবর আমার দরকারটা কি বলুন না?
অবনী ঘোষ তো আমার জীবন থেকে মুছে গেছে, শীতলকুচিও। আমি ঘেন্নার উন্মুখ কক্ষনো হইনি। আচ্ছা, মাধবী তখন বয়স কত? আর ১৬-১৭ হবে বোধহয়। মেয়েদের বয়সে কোনো আন্দাজ আমার নেই। ৭-৮ বছর আগেকার কথা। আচ্ছা, তোর কি মনে হয় ওই গন্ডগোলটা আসলে একটা ষড়যন্ত্র? তা তো বটেই। যে ১ মাস ছিলাম তারপরেও তখন আর অবনী ঘোষ বা অন্য মোসাহেবরা আমার ছায়াও কেউ মাড়ায়নি। গোরাচাঁদ অবশ্য আমাকে এত ভেঙে কিছু বলেনি। তবে হ্যাঁ বলেছে যে শীতলকুচিতে মহিতোষ রায়ের প্রবল প্রতাপ, বিষয় সম্পত্তি ও মেলা। হ্যাঁ, আমার কিছু করার ছিল না দাদা। লাখ ২-৩ টাকা জলে গেল, এই যা। আচ্ছা, তোর কাছে দলিলপত্র আছে? ওই বড়জের দলিল? তা আছে। তবে দলিল দিয়ে কিছু হওয়ার নয়। মামলা করলে আর কি হবে? সে মামলা গড়াতেই থাকবে। টাকা পয়সা খরচ হবে জলের মতো। কাজের কাজ কিছুই হবে না। তাই আমি মামলা মোকদ্দমায় যাইনি। লোকসানটা সয়ে নিয়ে নতুন রোগ নিয়ে আবার ব্যবসা করেছি। তোর ব্যবসার মাথা আছে সবাই জানে। কিন্তু তবু বড়জোরটা এত সহজে বেয়াত হতে না দিলেও পারতিস। ও বড়জো এখন অনেক দাম। কি করতে পারতাম বলুন? লাঠিবাজি করে তো আর সুবিধা হতো না। বরং তাতে হয়তো নিজেই খুন হয়ে যেতাম। তা অবশ্য বটে। তবে নবকেষ্ট কিন্তু অন্য কথা বলে। নবকেষ্ট সে আবার কি? ওই তো সন্ন্যাসী পুতের ছেলে। তা আপনি তাকে পেলেন কোথায়? কেন? সে তো এখন শীতলকুচির লক্ষ্মী ভান্ডারের ম্যানেজার। তাকে আমি চিনব না কেন? ও, তা সে আপনাকে কি বলেছে? না, তেমন গুহ্য কথা কিছু নয়। এই কথা বলছিল যে মাধবীর সঙ্গে অবনী ঘোষের একটা বিয়ের কথা হয়েছিল বটে। তো পাকা কোনো কথা নয়। অবনী ঘোষ যে খুব ভালো ছেলে নয় এটা সবাই জানে। তবে তার বাবা কেতন ঘোষের কাছে মহিতোষের একটু দায় ছিল। কেতন ঘোষ একসময়ে মহিতোষের দুঃসময়ে তাকে খুব সাহায্য করেছিল। একরকম তার দয়াতেই মহিতোষ ফের নিজের পায়ে দাঁড়ায়। আর সেই কৃতজ্ঞতা থেকেই এই বিয়ের কথা হয়। ধরে বেঁধে মেয়েটাকে হয়তো অবনীর সঙ্গেই বিয়ে দিতে হতো। মেয়েটা কিন্তু রাজি ছিল না। দেখুন জামাইদা, সেসব তো আমার জানার কথাও নয়। তবে অবনী ঘোষ কিন্তু লোক খারাপ ছিল না। মদ-টদ খেত বটে, কিন্তু আর তেমন দোষ কিছু আমি দেখিনি। কুঁড়ে আর ভীতু ছিল। তা সে তো আমাদের অনেকেই এরকম হয়। দেখ, শেষ অবধি মাধবী কিন্তু অবনীকে বিয়ে করেনি। অবনীর বিয়ে হয়েছে বৈকুণ্ঠপুরের সাধন ঘোষের মেয়ে বৈষ্ণবীর সঙ্গে। ও বাবা! আপনি তো অনেক খবর রাখেন দেখছি। আচ্ছা, উড়ো কথা কানে এলে আমি কি করব বল? তবে তুই যে দেখছি অবনী ঘোষের বড় সাহুকার হয়ে গেছিস রে! তোর বিপদের সময় তো অবনী ঘোষ তোর পাশে এসে দাঁড়ায়নি। তাহলে তাকে তুই কেন ভালো লোক বলছিস? না, ওই তো বললাম, লোকটা ভীতু। কিন্তু খারাপ বললে অন্যায় হবে। তা কেতন ঘোষ ছিল দাপুটে লোক। কিন্তু চরিত্র ভালো ছিল না। ছেলেরও সেরকমই হওয়ার কথা। কেতন নিজের বিষয় সম্পত্তি ফুর্তি করে প্রায় উড়িয়েই দিয়েছিল। যা ক্ষুদ্র ছিল তা ফুঁকে দিয়েছে অবনী। তবে পেটে বিদ্যে ছিল বলে বরাদ্দর জোর একটা চাকরি পেয়ে গেছে, সরকারি কেরানি। হ্যাঁ, আপনি তো অনেক খবরই রাখেন। আমি তো এত সব জানতাম না। জানবার চেষ্টা করিসনি তাই জানিস না। কিন্তু আপনি বা এত সব খোঁতে নিয়েছেন কেন শুনি? শীতলকুচির বৃত্তান্ত তো তামাদি হয়ে গেছে। ওহো! তাই নাকি? কিন্তু আমার তো মনে হচ্ছে না রে শিবাই। ও, তাহলে আপনার কি মনে হচ্ছে? এই যে তোর বিয়ের অনিচ্ছে, পাত্রী দেখতে গিয়ে জানলা দিয়ে গরু ছাগল দেখা, নানা রকম খুঁতখুঁতনি তুলে সম্বন্ধ নাকচ করে দেওয়া, এইসব দেখেই আমার মনে একটু ধন্দ এসছিল। কিছু মনে করিস না বাপু। শীতলকুচিতে গিয়ে একটু খোঁড়াখুঁড়ি করতেই কিছু ঘটনা বেরিয়ে পড়ল। এত সব কোনোদিন ভেঙে তো বলিসনি। আমার মনে একটা টিকটিক হচ্ছিলই। হ্যাঁ, ধুর কি যে বলেন! আরে ঠিকই বলি রে শিবাই। যতই ঢাকা চাপাতিস না কেন, আসল কথা বুঝতে আমার বাকি নেই। আচ্ছা মেয়েদা, রাত হয়ে গেল। এবার উঠি। আরে তাড়া কিসের এত? ভটভটি আছে, ৩ মাইল রাস্তা, তুই লহমায় পেরিয়ে যাবি। সবে তো ঝাঁপি খুলছি, সাপ বেরোক। তার আগেই পালালে কি চলে? আচ্ছা ঠিক আছে। বলেন, তাড়াতাড়ি বলেন।
দেখ তুই ভাবিস না যে শুধু উড়ো খবরের ভরসায় তোকে আমি এত কথা বলছি। কারো সঙ্গে কথা কইতে আমি বাকি রাখিনি। সর্বনাশ! কার সঙ্গে কথা কইলেন? অবনী ঘোষ, মহিতোষ, এমনকি মাধবীকেও বাদ রাখেননি। ও বাবা! আমাকে ডোবালেন যে। অন্ধকার বলে বুঝতে পারছি না যে তোর মুখখানা রাঙা হয়ে উঠল কিনা। দেখুন জামাইদা এসব না করলেই বোধহয় ভালো করতেন। যা উড়ে পুড়ে গেছে তাকে আর কুড়িয়ে এনে কি হবে? দেখ উড়ে পুড়ে যদি গিয়ে থাকে তাহলে গাঁয়ের একটা সুন্দরী মেয়ে ২৩ বছর বয়স অবধি বিয়ে না করে বসে আছে কেন বলবি? বিয়ে করেনি সে তার ইচ্ছে। কিন্তু কাজটা সে ভালো করেনি। সে অবনী ঘোষের বাগদত্তা ছিল, তার উচিত ছিল তাকেই বিয়ে করা। ও মনে সায় না থাকলেও। আর বাগদত্তাই বা কোন হিসেবে? মাধবীর তো মতামতই নেয়নি ওর বাপ। আর দুজনের ভাবসাবও ছিল না। না থাকলে অবনী ঘোষের হয়ে ঝগড়া করতে এসেছিল কেন? মোটেই অবনী হয়ে ঝগড়া করেনি। সে চেয়েছিল কি জানিস? যাতে তুই হুড়ো খেয়ে মদ ছাড়িস। তার মনের কথা তুই টের পাসনি, এত বোকা তো তুই নোস। ঝগড়া করতে এসেছিল তোর ভালোর জন্যই। তবে সিচুয়েশনটা যেরকম বিচ্ছিরি দাঁড়াবে তা সে বুঝতে পারেনি। আর সেজন্য পরে সে খুব কান্নাকাটিও করেছিল। এখনো কাঁদে। দেখো দাদা, তাতে আমার কিন্তু আর কিছু আসে যায় না। আরে যায় আসে বলি না আজ অবধি তোর আর কোনো মেয়েকে পছন্দ হলো না? সত্যি কথা বলতো? মাধবী তোর সঙ্গে ঝগড়া করার আগে কতবার ভাব করতে চেয়েছিল, তুই তাকে পাত্তাই দিলি না। দেখুন পাত্তা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সে তো আমার চোখে পরশ্রী। আরে তোর মাথা। কোনো হিসেবেই মাধবী পরশ্রী ছিল না। আজও নয়। আচ্ছা জামাইদা, আপনি বারবার এ মাধবীর কথা তুলছেন কেন? আপনার মতলবখানা কি বলুন তো? শোন তাহলে বলি। গত রোববার তোর দিদিকে নিয়ে আমি গিয়েছিলাম শীতলকুচিতে। হ্যাঁ, সর্বনাশ! হ্যাঁ, এবার সর্বনাশের জন্যই তৈরি হ। তোর দিদির মাধবীকে ভারী পছন্দ হয়েছে। আর তার উপর যখন শুনল এত বয়স অবধি মেয়েটা বিয়ে না করে একজনের জন্য অপেক্ষা করে আছে, তখন তো সে কেঁদেই ফেলল। মহিতোষ এখন পারলে আমাদের হাতে পায়ে ধরে। বলছিল, মেয়েটা বিয়ে করবে না বলে ধনুক-ভাঙা পণ করে বসে আছে। আমি মরেও শান্তি পাব না। দেখুন জামাইদা কাজটা কিন্তু ভালো করেননি। আমাকে বড় লজ্জায় ফেললেন। দামড়া কোথাকার! শুধু একটা ভুল ধারণার উপর একটা মেয়েকে এত কষ্ট দিতে হয়? অবনী ঘোষ তো কবেই বিয়ে করে সংসার পেতে বসে গেছে। তোর অঙ্ক তো মেলেনি। সব অঙ্ক কি আর মেলে দাদা? কিন্তু এই অঙ্কটা মিলিয়ে দে ভাই। আর পাত্রী দেখার নামে আমাদের মিছে হয়রান করে মারিস না। আচ্ছা জামাইদা, আজ তাহলে উঠি। না, না, উঠলে হবে না। মুচলেকা দিয়ে যা। কোনোদিন তো আমার সঙ্গে অবাধ্যতা করিসনি। আজ কি করবি? ওফ! জ্বালালেন দেখছি। দিদি যখন আশ্রয়ে নেমে পড়েছে, তখন আমার জীবন অতিষ্ঠ করে মারবে। আচ্ছা, মত দিলি তো? না দেওয়ার উপায় কি বলুন? আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।